এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা ৭৭ আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়, এই দেশের পতাকা তারা খাবে এবং আগামী নির্বাচনে তারা ১৭৭ হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন চাঁদ বাদ। শাহরিয়ার কবির, বিএনপিকে এখন দিল্লির সাথে কোনো সমঝোতায় পৌঁছাচ্ছে কিনা? ভারতে তো আবার ভিসা চালু হয়ে গেল আমরা দেখছি। আচ্ছা, তার আগে একটু উত্তর দিই। প্রথম কথা হলো যে আমরা তো দেশবাসীকে সত্যটা বলার জন্য আসি। বোধহয়, ইফ আই এম নট রং, পদ্মা সেতুর টাকাটা রিফিউজ করছিল তখন আইএমএফ। তাদের মূল যুক্তিটাই ছিল শেখ হাসিনা যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন অর্থনৈতিক, সেটা ফেক। এবং ২৫ সালে এসে একদম পুরা দেখা গেল স্ট্যাটিস্টিক্স জিডিপির 100 বিলিয়ন, সেটা সে গরমিল করে সেই খাতায় খালি মিলাই দিছে। আজকে সংসদে দাঁড়িয়ে, মহান সংসদে, এটা হচ্ছে কনস্টিটিউশনের বাধ্যবাধকতা, প্রতি বছরে যে খরচ করবে গভর্নমেন্ট সেটা কি করতে হবে, সংসদে প্লেস করতে হবে। 19 সালেরটা কেবল প্লেস করা হয়েছে। কত সালেরটা? 2019 সালেরটা। আপনি যদি দেখেন, হিডেন ডেট ছিল 156 বিলিয়ন হিডেন ডেট। এই ডেটগুলো কখনোই, এই ঋণ কখনোই সম্মুখে আনেনি শেখ হাসিনা। আজকে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টের কথা বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, এটা নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাংক কি করছে, কেপিএমজির মতো প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যে হাসিনা কিভাবে ম্যানিপুলেট করছে কি গ্রোথ হিসাবে আমাদের সবার নাকের ডগায় একটা উন্নয়নের একটা কি দিচ্ছে, মূলা ঝুলায় দিয়ে কিভাবে টাকা বাংলাদেশ থেকে, খালি এক ইসলামী ব্যাংক থেকে 1,08,000 কোটি টাকা বাংলাদেশের বাইরে নিয়ে গেছে। যদি এগুলো সব মিথ্যা হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। দ্বিতীয় কথা, যে জিডিপির কথা বলতেছেন, আসলে জিডিপি কত? 3.5। সেটা কে বলছিল? আইএমএফ বলছিল। যে 7 বা 8% জিডিপি দেখানো হচ্ছে, সমস্ত কাগজ ভুয়া। এবং যতবার কাগজ চাইছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, শেখ হাসিনা একবারও কাগজ দিচ্ছে, প্রতিবার রিফিউজ করছে। এবং শেখ হাসিনা একবার বলেই ফেললো, আমি আর আমেরিকা যাব না। কেন? এই যে মিথ্যাচারের উপর সে দেশটাকে কি করলেন, রাখলেন তার উপরে। এবার আসেন বাজেটের কথা। গতকালকে আমার বন্ধুবর ব্যারিস্টার মোমেন খুব সুন্দর করে বলে দিছে এই বাজেটটা কি, এই বাজেটটা কেন বাস্তবায়ন করা সম্ভব না এবং ঘাটতিটা কোথায়। ভাই একটু আগে বললেন না যে বাণিজ্যমন্ত্রী কি বললেন? বাণিজ্যমন্ত্রী বললেন হাসিনা যেভাবে অর্থনীতিটাকে রেখে গেছে, তাতে আগামী 2 বছরের মধ্যে এই অর্থনীতি ঘুরে দাঁড়ানো ইম্পসিবল। তাহলে আজকে তিনি যে এত বিশাল একটা কি দিলেন, বাজেট দিলেন, এই বাজেটটা হচ্ছে একটা ঘাটতি বাজেট। আপনাদের বিকল্প বাজেটটা কোথায়? ছায়ামন্ত্রী সভা বলে আপনি বোধহয় ভুলে গেছেন, বিকল্প বাজেট দেওয়া হয়েছে, সোর্স অফ ইনকামও বলা হয়েছে, শেষ 8 লক্ষ কোটি টাকার। এই যে বাজেটটা আজকে বিএনপি দিলেন, সেটা কি ঋণ নির্ভর। আমরা তো এমনি ঋণে জর্জরিত। সো যে কথাটা বলা হচ্ছে সংসদে, এই বাজেট নিয়ে কথা হচ্ছে না, ওখানে ফ্যান, এসি বা ওয়াশিং মেশিন নিয়ে কথা হচ্ছে, এই কথাটা বোধহয় এইভাবে ঠিক না। তবে এটাও ঠিক যে ভদ্রলোক এই ওয়াশিং মেশিনের কথাটা বলছে, দ্যাট ইজ নট দ্য প্লেস। ওই জায়গাটা এই ওয়াশিং মেশিনের কথা বলার জায়গা না। এবার আপনি যেটা বললেন, ভারত ট্যুরিস্ট ভিসা দিবেন। আজকে দেখেন, আজকে আমি কেন বলি যে বাংলাদেশে আমূল সংস্কার করতে হবে। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, সেদিন আজকে দুপুরবেলা দেন প্লট তৈরি করছে কিভাবে ইন্ডিয়া। আজকে সুরঞ্জিত সেন হত্যা ষড়যন্ত্র মামলায় একজন হাফেজ সাহেবকে মৃত্যুদণ্ড দিছে। ফরাজ, এই মামলায় বাবর সাহেবরা সবাই খালাস পাইছে। এই মামলায় কোনো সাক্ষী নাই। 164-এর উপর ভিত্তি করে আজকে কেন দিল? যাতে আজকে দুপুরবেলায় ঠিক খালেদা জিয়ার সহ যেমন সিরিজ বোমা হামলা হয়েছে, যেমন আজকে আমি পেপারে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কালো পতাকা উত্তোলনের জন্য এক ধরনের লোকগুলোকে সেট করা হচ্ছে, যাতে একটা দেশে একটা ইনস্টেবল অবস্থা চলে যায়। আজকে আমরা প্লেন কিনবো কি কিনবো না, এটা কেন ভারতের পেপারের প্রথম হেডলাইন হবে? একটা নয়, দুটো নয়, 24টা প্লেন কিনতেছে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কি কিনলাম সেটা নিয়ে এত ভারতের মাথা ব্যথা কান। ভারত আজকে আর একটা জিনিস, আপনি কি পৃথিবীর কোথাও শুনছেন একজন কূটনীতিককে মন্ত্রী পদমর্যাদা দেয়? ওকে এখনই তারা নালোকে কালকে মুখ্যমন্ত্রী বানায় দিবে। আজকে তো খালি মন্ত্রী বানাইছে, 2 দিন পর ওকে মুখ্যমন্ত্রী বানায় দিবে। এই ত্রিবেদীকে এখনই ঘাট ধরে দেশ থেকে পার করেন। আর ওই যে আমাদের স্পিকার সাহেব বলছে না
যে শোনেন, মুক্তিযুদ্ধ, উনি একটা মুক্তিযোদ্ধা, উনি বললেন যে আমি যে অসম সাহস 24 সালে দেখছি এই যুবকদের মাধ্যমে, ইনশাল্লাহ দেশ ভারত কেন আমেরিকা এসেও ইনশাল্লাহ দখল করতে পারবে না। আমিও বারবার বলি ভারতের যে প্ল্যান দখল করা, সেই প্ল্যান থেকে সরে আসতে হবে, এবং ভারতের দখল করার প্ল্যান নিয়ে যারা এসে হাসিনার উন্নয়নের রূপকার হিসাবে যারা এস্টাবলিশ করতে চাইবে, এই বয়ান মানুষ প্রত্যাখ্যান অলরেডি করছে, এবং সেটা গতকালকে প্রমাণ মানুষ হয়ে 24-এ গেছে। যেভাবে দাঁড়িয়েছিল আবার সেভাবে দাঁড়াবে? মানুষ 24-এ দাঁড়াইছিল না, এখনো দাঁড়ায়। পাগল না হলে ভারতের যে কাঁটাতারের বেড়ার সামনে গুলির মুখে বাঁশ নিয়ে কোনোদিন মানুষ দাঁড়াতে পারে? আপনি আমাকে বলেন বোন, আমার হাতে স্টেন গান, আমার হাতে এলএনজি, আপনি একটা লাঠি নিয়ে সেটা তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ও সাহস দেখিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা সাহস দেখিয়েছে, 24-এও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। এখন দেখাবে কিনা সেটা না, এখনো দেখাচ্ছে না, বর্ডারে দেখাচ্ছে না। এই 1-2 জনের কথা না, 1-2 জন কথা, সারা বাংলাদেশে কত হাজার বর্ডার, কত হাজার মাইল বর্ডার আছে। আপনি জি, বলেন গতকালকে আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা। না, বিচ্ছিন্ন ঘটনা না, দেশের সকলকে সাথে নিয়ে নামতে হবে। যে আপনি একটা জিনিস বুঝেন, দেশের সকলকে সাথে নিয়ে নামবে। আপনি কোথায় আছেন? খালি ডাক দিয়ে আচ্ছা, দেখেন। ভারতের সাথে আপনি যুদ্ধটা করবেন কেন সেটা বলুন। ভারতের সাথে যুদ্ধ আমি করব না, ভারতই করবে। ভারত আমাকে করদ্রাষ্ট্র বানাচ্ছে, আমি তো ভারতের দিকে তাকাচ্ছেই না। আমি কি বলছি ভারতের সাথে এক হব? আমার আকাশ বাতাস এক। ভারত এসে বলতেছে আমার আকাশ বাতাস এক। আমি কি ভারতকে বলছি ভারত কোথায় ব্রাহ্মণ লাগাই দিছে, মিসাইল লাগাই দিছে, কি মিসাইল লাগাই দিছে? আমি কি বলছি গোমূত্র পান করতেছো কি জন্যে? আমি কি বলছি তোমার ত্রিপুরা আমি খেয়ে ফেলে দেবো? আমি কি বলছি তোমার কলকাতা আমি গিলে খাবো? তোমার 7 সিস্টারকে ভাগ করে দেবো? আমি তো এগুলো কথাই বলি না। ও রাত দিন এক কথা যে 122 মাইল লম্বা করতে হবে, কি চিকেন নেককে ও এখানে লাগাই দিছে কিছু লোককে। তারা কি কি হিন্দি নতুন ভাষা। আপনি তো অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারতের নির্দেশে। হিন্দু বৌদ্ধ পরিষদ আসলে কিছু না, এটা হচ্ছে নতুন হিন্দু লীগ। আবার বলে দিচ্ছি, একটা সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন? আমি আপনাকে বলে দিচ্ছি, প্রথম কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এই যে এটা হচ্ছে একটা ক্যান্সার বাংলাদেশের জন্য। এটা আসলে একটা হিন্দু লীগ। এখানে শোনেন, এখানে বৌদ্ধ খ্রিস্টান কিছু নাই। আর আমার যদি কথাটা এইভাবে চিন্তা করেন, আজকে মাননীয় স্পিকার, উনি মুক্তিযোদ্ধা, উনি বললেন ওনার বয়সকালীন সময়ে এই পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে যতদিন ওনার জ্ঞান আছে কোনোদিন কোনো কি সাম্প্রদায়িক দাঙ্গা দেখেননি। আপনি একটা মেয়েকে বললেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বললো স্লিপ অফ টাং। আচ্ছা, স্লিপ অফ টাং হলো। আপনি একটা জিনিস দেখান তো, যে 7 সিস্টারে যেভাবে খ্রিস্টানদের উপর নির্মম অত্যাচার করা হয়, জ্বলন্ত কি আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো প্যাগোডা, কোনো মন্দির, কোনো চার্চ কোনোটা পোড়ায় দেওয়া হয়েছে বা বলা হয়েছে বলেন। আপনি যে জায়গাটায় বসে আছেন সেখানে থেকে আপনি যদি আসলে কারোর ব্যাপারে অভিযোগ করেন, সেখানে কিন্তু একটা দাঙ্গা বেঁধে যেতে পারে। আমরা দাঙ্গা প্রতিরোধ করার জন্য কি মানুষকে সেদিন ডাক দিছি, এবং সেদিন ডাক দিয়ে কি বলছি যে কোনোভাবে অস্থিরতা করা যাবে না। যে জন্যেই 24 সালের পরে সমস্ত মন্দির পাহারা দিছি। সেদিন বলছে পাড়া মহল্লায় এই হিন্দু লীগকে প্রতিহত করতে হবে রাজনৈতিকভাবে, কোনোভাবে অস্ত্র দিয়ে নয়, কোনোভাবে মাসল দিয়ে নয়। সেদিন 8-10টা লোক ছিল বা 30টা লোক ছিল হাইকোর্টের সামনে। কি করতে পারতেন আমরা? আপনি একটা জিনিস দেখেন তো, ভারত আমার পতাকা পুড়াই দিছে, আমরা ভারতের পতাকা পুড়াইছি? কোন হিন্দুকে এখানে মারলাম? ওখানে তো মুসলমানের মসজিদ টসজিদ সব পুরাই শেষ করে দিয়েছে। ধন্যবাদ শাহরিয়ার কবির। আমরা মাহবুব আজিজের কাছে যাই। আমরা কি এই ব্যাপারে কিছু শুনবো না? আমি আমার পরবর্তী আচ্ছা, একটা প্রসঙ্গ যে বাণিজ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা সরকার যেখানে অর্থনীতিটাকে রেখে গেছেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে। তো আমরা কি ভুলে যাচ্ছি যে মাঝখানে একটা 18 মাসের একটা জলদন্ত সরকার ছিল, এবং তাদের আপনি যখন শুরু করলেন সূচনায় বললেন যে 12,633 টাকা। এটা কি ঘুষ? তার মানে বেরোচ্ছে তো কত কিছুই তো বেরোচ্ছে। তার মানে এই যে 18 মাসে সবচেয়ে বেশি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দেশটিতে সাম্প্রদায়িক একটা উগ্রবাদী নানান রকম কথাবার্তা, নানান রকম আচরণ, একদম রাজনৈতিক আদর্শকে তারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এবং এই জায়গায় আপনি দেখুন, আপনি বলতে পারেন কোথায় প্রতিষ্ঠিত করলো? জুলাই সনদ নিয়ে তো কথা হয় না? ওই বইটির ভূমিকাতে আপনি দেখবেন সেখানে পাকিস্তান শব্দটি নাই। দেখা আছে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে 1971 সালে। তো হানাদার বাহিনী হয় কি করে পাকিস্তান, এবং সেটা সরকারিভাবে লেখা হয়। এবং তারপরে মুক্তিযুদ্ধকে লেখা হয় প্রতিরোধ যুদ্ধ। বিসিএস পরীক্ষায় সেই ঘটনা ঘটেই গেছে অন্তর্বর্তী সরকার। আপনি দেখুন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো, একজন
বা হিন্দু ধর্মের মানুষকে, এবং সেখানে আপনি দেখুন যে কি পরিস্থিতি। আমাদের এই দেশে তো কখনোই আমরা এই ধরনের সাম্প্রদায়িক এইরকম অবস্থা তো দেখি নাই। এই যে মাজার ভাঙা, আপনার মুক্তিযুদ্ধের স্থাপত্য ভাঙা, একের পর এক ইতিহাস বিকৃতি, বিভিন্নভাবে ইতিহাস বিকৃতি, সঙ্গীতের ব্যাপারে নানান রকম ছায়ানোটে হামলা, উদীচিতে হামলা, গণমাধ্যমে হামলা। আসলে চুপ করেছিল, তাই নয়? বিএনপি কি করেছে এটা বিএনপির ব্যাপার, জামাত কি করেছে জামাতের ব্যাপার। মূল ঘটনাটা দায়িত্ব কার ছিল? আমি কিন্তু এখানে বিএনপি বা জামাতকে দোষ দিতে চাচ্ছি না। দোষটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করেছেটা কি? তার কি কোনো ম্যান্ডেট ছিল এগুলো করবার? তার ম্যান্ডেট ছিল হানাদার বাহিনী লেখার? এই ম্যান্ডেট সে কোথায় পেল? 24-এর গণ অভ্যুত্থানে যখন আমরা এইভাবে অসাম্প্রদায়িক গান শুনেছি, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দিরের সমাজ দলে, তখন কি একবার বলা হতো যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতের চরেটে বলার পরে আপনি দেখতেন তো 24-এর গণ অভ্যুত্থানে? আমাকে একটু সহজটা করতে দেন এই প্রসঙ্গটা। এখন কি জনগণ এভাবে নামবে আবার জামায়াতে ইসলামী ডাক দিলে? 24-এর গণ অভ্যুত্থানের বাস্তবতাটা কি? কেন নেমেছিল যে গণতন্ত্র এবং জবাবদিহিতার প্রশ্নে। সেখানে কোনো সাম্প্রদায়িক প্রশ্ন ছিল না, সেখানে ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজের আকাঙ্ক্ষায়, যেটা জাতীয় পার্টি জোর করে 80 দশকে ফ্রিডম পার্টিকে বিরোধী দল বানিয়েছিল, আওয়ামী লীগ জোর করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার জোর করে জামাত এবং এনসিপিকে বিরোধী দল বানিয়ে গেছে। তাদের চেষ্টা ছিল এই জামাত এবং এনসিপিকে সরকারেই বসিয়ে যাবে, কিন্তু মানুষের যে বিপুল স্রোত, সেই 2/3 ভোটে বিএনপিকে ক্ষমতায় এনেছে, এবং বিএনপি সেখানে খুব স্বাভাবিকভাবেই এই জুলাই সনদের নামে এই প্রতারণার দলিলকে তারা বাস্তবায়িত করছে না। সেখানে তারা যেই 2/3 যে গণরায় নিয়ে এসেছে, এই পিআর পদ্ধতির নামে যে বাহানা করতে চাচ্ছে, অর্থাৎ সব কিছু একটা বিকেন্দ্রীকরণের নামে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেবার যে খায়েশ ছিল অন্তর্বর্তী সরকারের, সেইটা বিএনপি বন্ধ করে দিয়েছে, এবং তা দিয়েছে মানুষের বিপুল রায়ে। অর্থাৎ যেদিকে দেশ যাচ্ছিল পাকিস্তানমুখী, আমরা ভারতের সাথেও যেভাবে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা পাকিস্তানের সাথেও যেভাবে চোখে চোখ কথা বলবো, আমরা সারাদিন ভারত বিরোধিতা করব, ভারতের আধিপত্যবাদী রাজনীতির কথা বলবো, কিন্তু চিকিৎসার জন্য ভারতে ছুটে যাব, কোরবানির সময় গরুর জন্য ভারতে ছুটে যাব, সুতা আমদানি করবো 140% পারে। আপনি এত যে চুক্তির কথা বলা হয়, দেশ বিক্রি চুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার একটি ভারতের সাথে কেন বাতিল করলো না, এবং তাদের উপদেষ্টারা কেন বললো আমরা তো কোথাও খুঁজে পাচ্ছি না যে চুক্তি কোথায়। আপনি বলা হয় করদ রাজ্য বানাতে চাইবে, ভারতের রাজ্যের অভাব পড়েছে? আপনার 54 বছর লাগলো করদ রাজ্য বানাতে। আপনার যখন 71-এর মুক্তিযুদ্ধ হয়, বঙ্গবন্ধু তার জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। এটা তো খুব সহজ ছিল অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাওয়া। এই রক্ত স্রোতের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে আপনি 70-এর পত্রিকা দেখুন, আপনি 71-এর মার্চের 25 মার্চের আগের পত্রিকা দেখুন, 70-এর ডিসেম্বরের সংবাদ দেখুন, সমস্ত পত্রিকায় আছে ধর্ম নিরপেক্ষতা আমরা এখানে নিয়ে আসব। এবং সেই ধর্মনিরপেক্ষতা কোনটা? ভারতের কনস্টিটিউশনেও দেয়া নাই। পাকিস্তান ইসলামপন্থী দেশ, ভারত হিন্দুত্ববাদী দেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এই জায়গাটিতে বাংলাদেশ পৌঁছতে তাদের রক্ত স্রোত পেরিয়ে আসতে হয়েছে। আজকে এই 24-এ গণঅভ্যুত্থানের পর কোত্থেকে উদয় হলো এই জামাত এবং এনসিপি এসে, তারা শুরু করলো 47-এর ইতিহাস, তারা 40-এর ইতিহাস ভুলে গেল। লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যেই অঞ্চলগুলোতে মুসলিমরা প্রধান, তারা সকলেই স্বাধীন রাষ্ট্র হবে, পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না পূর্ব পাকিস্তান। তখনও জামাত বিরোধিতা করে এই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছে, এবং সেইটা মৌদুদি সাহেব, তাদের যে প্রধান নেতা, সেও বলেছিল যে গণতন্ত্র হচ্ছে একটা কুফরিদের শাসন, কারণ তাতে আল্লাহর সার্বভৌমত্বকেও প্রশ্ন করা হয়। সেই মৌদুদি সাহেবকেও তারা এখন মানে না। তারা যখন যা প্রয়োজন তখন সেই অর্থে কথা বলে, কখনো জাতীয় পার্টির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, এখন এনসিপির সাথে তারা গাঁটছড়া বেঁধেছে। আসল কথা হচ্ছে আওয়ামী লীগের যে ট্র্যাক রেকর্ড মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার, এটা আপনারা ভাঙবেন কি করে? ভাঙতে পারেন না বলেই স্বাধীনতা 2.0 বলতে হয়, ভাঙতে পারেন না বলে ইতিহাসের এত মস্করা আপনাদের করতে হয়। ইতিহাসকে নিয়ে এই টানাটানি 24-এর গণঅভ্যুত্থানে কেন করতে হয়নি? কারণ আমাদের চোখের সামনে ছিল, আমরা রাতের বেলা ভোট হচ্ছে, আমরা কথা বলতে পারছি না, আমরা প্রশ্ন করতে পারছি না, আমরা জবাবদিহিতার শাসন চাই। এইটুকুই যদি করা যেত, তাহলে যেটা সলভ মেটার। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এত বিতর্ক কেন? এটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান 15 খণ্ডের দলিলে অনুপঙ্খভাবে লিখে গেছেন।
এটা তো সলভ মেটার। এগুলা নিয়ে কেন কথা বলা হয়? কথা বলা হয় ৭১-এর ওই যুদ্ধাপরাধের ওই অপরাধীদেরকে বাঁচিয়ে দেবার জন্য। শাহরিয়ার কবিরের কাছে যায়, আপনারা কি ২৪-এর যে আন্দোলন সেটাকে মুষ্টিগত করে ফেলেছেন ইতিমধ্যে? আর বাংলাদেশের ভালো কি আপনারা চান কিনা, নাকি শুধুমাত্র একটি সাম্প্রদায়িক বা ডানপন্থার দিকে দেশকে নিয়ে যেতে চান? অনেকগুলো কথা তো বলা যায়, জোরে করে বললে তো সব কিছু হবে না। কথাটা একটা জিনিস ধন্যবাদ দিতে চাই যে জামাত ইসলাম আর মওদুদীপন্থীর মধ্যে নেই, এইটা থেকে যে আজকে একটা সত্য বের হলো, এই জন্যে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আচ্ছা, হিন্দু ধর্মের মানুষকে পুড়িয়ে মারছে, এটা কি কোনো একটা গার্মেন্টসের একটা ছেলেকে পুড়িয়ে মারলো যারা, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল কোথাও? রামিসা কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা? হাদি কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা? না। এদেশে যারা এই কথাগুলো বলে তারা সাম্প্রদায়িক দাঙ্গার কথা সৃষ্টি করতে, কিন্তু একটা বারও আমি শুনলাম না যে পলাশবাড়িতে কেন রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। ভারতেও যত বড় রাম মন্দির নাই, পলাশবাড়িতে তত বড় রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। আগে শেষ করতে দিব, ওনাকে বলার সময় বলেননি, আমাকে একটু বলতে দেন। রাম মন্দির নির্মাণ কথা বলা হচ্ছে না, যখন ১২২ মাইল প্রশস্ত করতে চাওয়া হচ্ছে চিকেন নেক, কোথায়? পাকিস্তান তো চায়নি। ভারত কেন চায় আমার চিকেন নেক প্রশস্ত করতে? যখন একটা মেয়ে এখানে ভারতের সেনাবাহিনীকে ডাক দেয়, আমাদের এখানে হিন্দুরা কি নাই, নিরাপদ নাই, তার কথা বলা হয় না। যখন সেই মেয়েটার দুঃসাহস হয় আমার হাদিকে জঙ্গি বলার, সে বিষয়ে বলার কারো কোনো কথা শুনি না। যখন বলে কি শুভেন্দু দাদা হাসিনা আপাকে প্লেনে নিয়ে আসবে, সেজন্য আমরা বসে আছি, তখন সেই মেয়ের নাম শুনি না। যখন বলে গত ১৫ বছর হাসিনার আমল নাকি হিন্দুদের জন্যে কি ছিল, প্রথমে তারা আসবে সনাতনীর বেশে, তারপর বলে কি হিন্দুর জন্য স্বর্গরাজ্য ছিল, সেই কথাগুলো এখানে শুনি না কেন? আজকে এই কথা শোনার আগে এদেশের মানুষকে আবার একবার চিন্তা করেন, আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বয়ান। কি বয়ান? জুলাইয়ের দলিল একটা প্রতারণার দলিল। জুলাইয়ের দলিল একটা প্রতারণার দলিল। এই হাজার হাজার সন্তানদের রক্ত এবং এই হাজার হাজার যারা আজকে আহত হয়েছে তাদেরকে বলতেছে প্রতারণা। ২৪ ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি অবিসম্বাদিত বিপ্লব, আর ৭১ সালের ১৬ই ডিসেম্বর ছিল আওয়ামী লীগ কর্তৃক ভারতের হাতে বাংলাদেশ করদ্রাষ্ট্রের সূচনা বা বাংলাদেশের পরাধীনতার দিন। আমি আবার বলে দিচ্ছি, ৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের পরাধীনতার দিন শুরু। আপনি মুক্তিযুদ্ধকে স্বীকার করছেন না, আপনি তো কনফিউশন তৈরি করেন। আমার কথাটা আমাকে শেষ করতে দেন। আমি তো আমার কথাগুলো বলতে চাচ্ছি, উনিজন বলে গেল তখন তো বলেননি এগুলো প্রশ্ন। উনি যখন বললেন জুলাই দলিল প্রতারণার দলিল, একবারও বললেন না তো। আমি বলতেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ আমি আগেও বলছি, এখনো বলতেছি। মুক্তিযুদ্ধ নিয়ে যদি উনি বলতো আমি সেখানেও আগে না বলছে উনি, আর মুক্তিযুদ্ধের কথা অনেক কথা বলছে জামাত নিয়ে। আমি জামাত না, বিএনপি না, কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছি, এটা আমার স্বাধীনতা। কিন্তু একটা সলভ ইস্যু না, এটা কোনো সলভ ইস্যু না তো। মুক্তিযুদ্ধ মীমাংসিত না। ৩০ লক্ষ লোক মারা গেছে জীবনে কোনো দিন? কোন ইউনিয়নে ১১,০০০ লোক মারা যায়? তাহলে আপনি একটা জিনিস বলেন তো। আগে একটা বাংলাদেশে বসেছিলেন না? আরে আমার কথাটা, আমরা পরাধীন বাংলাদেশে ছিলাম। আপনি বলেন তো, আপনি একটা কথা বলবেন গুম করা হবে, এর নাম কি স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? আপনাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনার পেট কেটে নৌকায় করে নিয়ে যায় ফেলে দেওয়া হবে, এর নাম স্বাধীনতা? আপনি আমার সাথে একটু আগে স্বীকার করলেন যে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন আপনি মুক্তিযুদ্ধ মানেন না। করেন না, আপনি বয়ান দিন না। আপনি যেগুলো একটা বলেন আমাকে আগে বলতে দেন ভাই। জি জি, আপনি অবশ্যই আপনি বলুন, কিন্তু আপনি যেগুলো এক কথাই থাকুন। আমার মুক্তিযুদ্ধ ছিনতাই করে নিয়ে গেছে ভারত, এবং ১৬ই ডিসেম্বর আমার পরাধীনতা শুরু। পাকিস্তানের হাত থেকে আমি ভারতের হাতে পড়ে গেছি। আবার বলে দিচ্ছি, যে স্বাধীনতা যুদ্ধ আমরা শুরু করছিলাম, যে মুক্তিযুদ্ধ আমরা দেখছি, সেটা সম্পূর্ণ এখনো হয়নি। ২৪ হচ্ছে সেজন্য দ্বিতীয় স্বাধীনতা। আমাদের প্রথম স্বাধীনতা কবে জানেন? ৭ই নভেম্বর ১৯৭৫। ৭ই নভেম্বর ১৯৭৫ হচ্ছে এদেশের প্রথম স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর কোনোদিন সে স্বাধীনতা ছিল না। সেটা শুরু হয়েছে যেটা ২৫ তারিখ রাত থেকে, সেটা প্রথম স্বাধীনতার স্বাদ পাইছিল এদেশের মানুষ ৭ই নভেম্বর, বিজয় দিবস। আপনি আবার একটা জিনিস বলেন, আবার বলছেন যে স্বাধীনতা শুরু হয়েছে ২৫শে মার্চ কালো রাতের থেকে, সেই স্বাধীনতা শেষ হয়নি ৭ই নভেম্বর ১৯৭৫ সাল পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধ তখনও চলমান। স্বাধীনতা যুদ্ধ তখনও চলমান না হলে শেখ সাহেব
কিভাবে মুক্তিযোদ্ধাকে হত্যা করে। এই বইটা পড়তেছিলাম, উবানকে নিয়ে এসে একটা স্বাধীন রাষ্ট্রের রক্ষী বাহিনী তৈরি করলেন কিভাবে। দেখেন তো এই বই তো কেউ চ্যালেঞ্জ করেনি। উবানকে নিয়ে এসে আপনি বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এদেশে জেনারেল উবানকে নিয়ে এসে যে মুজিব বাহিনী নামে ট্রেনিং দিয়ে একটা সশস্ত্র গ্রুপ তৈরি করছিল, তাকে রক্ষী বাহিনী করার দায়িত্ব দিলেন, এর নাম স্বাধীনতা। এটাই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে প্রথম স্বাধীনতার স্বাদ দিছে 7ই নভেম্বর 1975। তো যদি স্বাধীনতা বিজয় দিবস হতে হয়, সেটা হতে হবে 7ই নভেম্বর 1975। আমি আবার বলছি, মুক্তিযুদ্ধের শুরু 25শে মার্চ 1971, প্রথম স্বাধীনতা বিজয় দিবস 7ই নভেম্বর 1975। ওকে, আপনি কি এখন স্বাধীন? এখন হ্যাঁ, অবশ্যই এখন স্বাধীন। এখন তো বিএনপি ক্ষমতা, এখন আপনি কি? না, বিএনপি ক্ষমতায় না। আমার 24 সালে 36শে জুলাই আমরা স্বাধীনতা পাইছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেজন্য দেখবেন আর ভারতের গা চুলকায়। তো এখনো তো আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। আমরা বিএনপির বিরুদ্ধে না, এটা তো অপোজিশন থাকবে রে ভাই, গণতন্ত্রের বিরুদ্ধে। না, আমার কাছে তো মনে হয় যে জামায়াত, না আমার বলেন না আমার কাছে আওয়ামী লীগের মতো কি আমি বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছে বিএনপি? না, আমার কথা শুনুন। আমার মনে হচ্ছে যে যতদিন জামায়াতে ইসলামী ক্ষমতায় না আসবে, ততদিন আপনাদের মনে হবে যে বাংলাদেশ স্বাধীন না। এটা আপনার মনে হতে পারে, আমার কাছে তা না। জামাত ইসলাম ক্ষমতায় না আসলে কিছু যায় আসে না। বিএনপিও যদি থাকে, তাও এদের স্বাধীনতা পাবে। ওকে, জেনে খুশি হলাম যে আমরা এখন একটি স্বাধীন দেশ আছি। আপনার এটা জেনে খুশি, এটাই মানতে হবে। বিএনপি যতবার আসছে, ততবার এদেশ ভারতের হাত থেকে, কাল সবল থেকে সবসময় রক্ষা পেয়েছে। এই জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, আজকের প্রধানমন্ত্রীকে যে সবাই হত্যা করবে, এবং সে হত্যা করতে পারে একমাত্র ভারত। ওকে, শাহরিয়ার কবির, আমরা এই চীন সফর নিয়ে এত মাথা ব্যথা কেন? আমাকে বলেন, চীন সফর নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন? আমরা একটা স্বাধীন দেশ, কোথায় যাব তাতে তার মাথা ব্যথা কেন? আপনি আমাকে বলেন, আমি ট্রেন কিনবো, তার মাথা ব্যথা কেন? তারপর আপনি বলবেন তার মানে কি স্বাধীন আমরা? যখন বুঝবেন ভারত আপনার বিরোধিতা করছে, তখন বুঝবেন আপনি স্বাধীন। আর ভারত যখন বললো আপনি ঠিক আছেন, তখন বুঝবেন আপনি পরাধীন। 15 বছর ভারত বলছে আপনি খুব ভালো করতেছেন, মানে 15 বছর আপনি ছিলেন পরাধীন। কিন্তু আপনি ইনফরমেশন পান কিভাবে প্রধানমন্ত্রীকে ভারত হত্যা করবে? না, আমি বললাম তো, জিয়া রহমানকে হত্যা করছে কে? আপনি কি অস্বীকার করেন ভারত হত্যা করেনি? বেগম খালেদা জিয়াকে হত্যা করছে ইন্ডিয়া, আপনি অস্বীকার করেন? আজকে ইলিয়াস আলীকে হত্যা করছে ইন্ডিয়া, আপনি অস্বীকার করেন? আগে কথা বলেন, আপনি এটা বলেন হাদিকে হত্যা করছে ইন্ডিয়া, এটা অস্বীকার করেন? বাংলাদেশের যতগুলো খুন করা হয়েছে, আগে আমাকে তথ্য প্রমাণ ছাড়া? আর তথ্য প্রমাণ ছাড়া কেন? আপনি বইগুলো পড়েন রে ভাই। আপনি তো সব সময় বই নিয়ে ঘুরেন। না, আমার কাজ হচ্ছে বই পড়া এবং সেই বই থেকে জ্ঞান আহরণ করে বলা। অযথা একটা কথা বলবো না তো। আপনি বলেন যে না, জিয়া রহমানকে ইন্ডিয়া হত্যা করেনি। না, আমি তো প্রমাণ ছাড়া বলতে পারি না। আচ্ছা, তাহলে আপনি বিচার হয়েছে আজ পর্যন্ত, কেন বিচার হয়নি? আপনি প্রশ্ন শুনুন। আপনাদের সংরক্ষিত নারী আসনের এমপি নুরুন্নিসা সিদ্দিকা বলেছেন, ছেলে মেয়েদের সমান অধিকার হলে ছেলেরা কেন বেতন ছাড়া পড়তে পারে না, যেখানে মেয়েরা বেতন ছাড়া পড়ছে। উনি একজন নারী কোটার এমপি হয়ে এটি বলেছেন। আপনার কাছে এটার বিশ্লেষণ কি? আচ্ছা, নুরুন্নিসা সিদ্দিকা আপা যে কথাটা বলছেন, সে কথাটার আমার কাছে ইন্টারপ্রিটেশন হচ্ছে, একটা মানুষ বলতে, এমপি সাহেব তিনি সমান অধিকার যদি চান, আপনারা তো বলেন যে আপনারা কি আন্ডার প্রিভিলেজ? একটা মেয়ে বিএ পাস পর্যন্ত ফ্রি পড়লো, তাহলে একটা ছেলে ক্লাস 10 পর্যন্ত। কিন্তু মেয়েরা তো আসলে আন্ডার প্রিভিলেজ বাংলাদেশে। না, বাংলাদেশে কোনোদিন আন্ডার প্রিভিলেজ না। আপনি এই কথা চিন্তা করেন না। আমাদের কাজ শোনেন, এই একটা জিনিস আপনি বলেন, মাকে যেভাবে আমরা সবসময় মা জাতিকে যে জায়গায়, সেটা তো মাথার উপরে মুকুট আসল। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, পাহাড়িরা আন্ডার প্রিভিলেজ, সাঁওতাল বুনারা আন্ডার প্রিভিলেজ। আমার মুকুট মানে কি? ধর্ষিতা হওয়া, নিগৃহীত হওয়া, নির্যাতিত হওয়া। এখন আপনাকে একটা কথা বলি, যে ওই যে ওইটার নাম কি, চিন্ময় ঠাকুরের জামিন চান, চিন্ময় ঠাকুরেরা বলছে ও ছেলেকে বলাৎকার করতো, সে কথা বলেন না কেন? চিন্ময় ঠাকুর যে বাচ্চাদেরকে বলাৎকার করতো, না এটা আমি কোনো জায়গায় দেখলাম না তো। সে চিন্ময় ঠাকুরের যে জামিন হওয়া উচিত না। না, আগে বলেন আপনারা মাদ্রাসার কথা বলেন। না, আমার কথা হলো মাদ্রাসার কথা বলেন। ইসকন যে প্রতি মুহূর্তে ছোট ছোট বাচ্চাকে বলাৎকার করতেছে, তার কথা তো আমি কথা শুনি না। চিন্ময়ের ভক্ত নিজে বলতেছে তাকে ভোগ হিসাবে ছোট বাচ্চা দিতে হতো। আমরা সবগুলো নিয়ে কথা বলবো, যেখানে কথা হচ্ছে ইসলাম নিয়েও বলবো, মাদ্রাসা নিয়েও বলবো। এইটাই হলো কথা। সেজন্য ছেলে মেয়ে সবাইকে সমান সুযোগ দেয়। আপা এটা বলতেই পারে, অন্যায় কিছু নাই তো। শাহরিয়ার কবির, অবশ্যই ছেলে মেয়েদেরকে সমান অধিকার দিব, কিন্তু মেয়েরা তো এখনো পিছিয়ে আছে। যখন সমান অবস্থানে আসবে তখন সমান অধিকার পাবে। যদি সংসদে পাস হয় হবে না। তো আপনি এটা বলবেন, এতক্ষণ আপনি কথা বললেন কেন? আমি তো প্রস্তাব দিতেই পারি সম অধিকার। যে আমরা মাহবুব আজিজের কাছে শুনি, নুরুন্নিসা সিদ্দিকার এই প্রস্তাবকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই যে আমাদের জাতির দুর্ভাগ্য যে স্বাধীনতার 54-55 বছর পরে যদি সরাসরিভাবে এই ধরনের কথা বলা হয় যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, এটা নিয়ে আমাদের ভাবা দরকার
যে কোন পর্যায়ে পৌঁছলে এই কথাগুলো বলা যায়, এবং এর দায় কি 17 বছরের আওয়ামী লীগ যেভাবে একটানা ক্ষমতায় ছিল সেটা কি তারা অস্বীকার করতে পারে? এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে সামনে ধরে এনে অনির্বাচিতভাবে আমি দামি একটা সংসদ বানিয়ে আমরাও মামুদের সংসদ বসিয়েছিল, কওমি জননী হয়েছিল এবং সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করে ভেবেছিল যে ভোট করতে পারবে না, তারই তো রেজাল্ট আমরা আজকে দেখতে পাচ্ছি এই কথাবার্তাগুলো। একটা স্বাধীন দেশে বাংলা ভাষায় আমরা কথা বলছি এবং আমরা বলছি যে আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হই নাই, কারণ এই 7ই নভেম্বর পর্যন্ত আমাদেরকে 7ই নভেম্বরে আমরা স্বাধীন হয়েছি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1972 সালের 16ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে তার লেখা একটি জাতির জন্ম, এটা দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তিনি সেখানে লেখেন যে আমাদেরকে পশ্চিম পাকিস্তানে, আমরা যারা পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তা, আমাদেরকে ভারতীয় চর বলা হতো ভারতীয় দোসর, কারণ আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা জিয়াউর রহমানের লেখা। এবং এই জায়গায় এই জিয়াউর রহমানই যখন ঘোষণা দিলেন স্বাধীনতার, এবং তারপর যখন তিনি রাষ্ট্রপতি হলেন, আবারও বলছি তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল লেখা হয়েছে, সেখানে সব কিছুই অনুপঙ্খ বিবরণ আছে। এখন এক একজন এক একটা কোথার থেকে এক একটা বই নিয়ে চোথা নিয়ে ঘুরে বেড়ান এবং বলেন অমুক এটা লিখেছেন, তমুক এটা লিখেছেন, এবং এই তমুক অমুক ভুলে যায় যে এই যদি তাদেরকে অঙ্গরাজ্যই করতে হতো তাহলে এত রক্তের সাগরের বিনিময়ের প্রয়োজন ছিল না। এটা সরাসরি কথা। আরেকটি কথা, তারা বহু অপরাধের কথা বলে, 15ই আগস্ট 1971-এর একটি শব্দও তারা করে না। এবং এই দিনের যেই ঘটনাটি ঘটলো, 8 বছরের একটা শিশু সহ 22 জনকে নিহত করা হলো, আপনি দেখুন, ভারত করেছে, আপনি দেখুন, সেটা তারাই জানে, তারা তো সব বই পুস্তকে লেখা পায়, এটা হয়তো তারা বলতে পারবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখুন তো, এই ঘটনার পর কারা বাংলাদেশকে স্বীকৃতি দিল? ওই যারা 71-এর 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না, এই তাদের ভাই ব্রাদাররা পাকিস্তান, সৌদি আরব সহ এই পুরো দক্ষিণপন্থী যে দেশগুলো, এই 75 পর্যন্ত, এই 15ই আগস্ট পর্যন্ত কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণটা কি? তারা মানতেই পারেনি যে একটা অসাম্প্রদায়িক দেশ এইভাবে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে পথ করে লাল সবুজের পতাকা উড়বে। এবং এই জায়গাতেই তাদের মূল রাগ। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলুন, ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, বেনজির ভুট্টো বলুন, এই উপমহাদেশে কি রাষ্ট্রনায়করা অনেকেই নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সবাই মিলে কেন? আদর্শকে এত ভয় কেন? আপনি এতবার বলা হয় বাকশাল পাশ হয়েছিল কবে? জুন মাসের 6 তারিখ। উনি মারা গেলেন 1.5 মাসের মাথায়। এই 1.5 মাসেই উনি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললেন। আপনার পত্রপত্রিকা গণমাধ্যম নাই দেশে? 25শে মার্চে যে এইখানে পাকিস্তান এইভাবে মানুষ মারলো, এটা কি পৃথিবী, তখন তো গণমাধ্যমে এখানে লিখতে পারে নাই, তাই বলে পৃথিবীর মানুষ এটা জানে না? এটা গ্লোবাল ভিলেজের যুগ। আপনারা খালি বললেই হলো। একটা ওই যে সিরাজ শিকদারের একটি কথা, লাল ঘোড়া দাবড়ায় নেব, আগের কথা নাই পরের কথা নাই, লাল ঘোড়া দাবড়ায় দেব। আর ওই যে একটা জাল পড়া কি বাসন্তী, এই তো ঘটনা। আরেকটা আছে 73 সালের 7 খুন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সব কিছুই কি বঙ্গবন্ধু নিজে মেরেছেন নাকি? বাংলাদেশের এই 54-55 বছরের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড কখন ঘটে নাই? 21শে আগস্টের ঘটনা তো এই সেই দিন 2004 সালে ঘটে নাই 21শে আগস্টের ঘটনা। তখন মানে কি? তার মানে আপনি রাজনৈতিক হত্যাকাণ্ড সব কিছুই কি আপনি রাষ্ট্রপ্রধানের উপরে চালিয়ে দেবেন নাকি? সেটাকে খালেদা জিয়া মেরেছিলেন নাকি? তাহলে সেটা বঙ্গবন্ধুর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন? ওই যে পাকিস্তান বাংলো কেন? পেয়ারের পাকিস্তান, পাক সার জমিন সাদবাত, মগজে ও মনে চেতনায় ওই গান ছাড়া আর কোনো গান নাই। এবং সেই কারণে এই 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাদের কণ্ঠে আবার ওই গানটি তুলে দিয়েছে, যেই জন্যে স্বাধীন একটি বাংলাদেশে বসে মুক্তিযুদ্ধের প্রধান নায়কদের বিরুদ্ধে এভাবে কথা বলা যায়। এবং সেইটার দোষ আমি আওয়ামী লীগকেও দেব, যেহেতু আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, তারা কখনোই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার চর্চা করে নাই। তারা অগণতান্ত্রিক এবং একটা জবাবদিহিহীন শাসন বাংলাদেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। বর্তমান সরকার নির্বাচনের 15 দিন আগে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং বলেছে এই রাজাকারদের হাতে দেশ নিরাপদ নয়। কিন্তু আমরা এই 4 মাসে মুক্তিযুদ্ধের এই কোনো প্রশ্নে কিন্তু সরকারকে সরব হতে দেখলাম না। বরং সঙ্গীত শিক্ষক
এই যে বন্ধের যে দাবি জামায়াতের, সেইখানে বিএনপি সরকার একমত হয়ে বসে একমত আছে। হয়েছে। এবং আপনি দেখুন সৌদি আরবে পর্যন্ত সঙ্গীত শিক্ষক আছে। আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানে গিয়ে উচ্চশিক্ষার জন্য চুক্তি করছেন। আমাদের জিডিপি 6.24 এবং তাদের হচ্ছে 3.25। শেখ হাসিনা নাকি জিডিপি সব কাগজপত্র লিখে দিয়েছেন, বিশ্ব ব্যাংকের প্রধান ছিলেন শেখ হাসিনা। এবং তারপরে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকার এসেছেন, কে এই জিডিপিকে অস্বীকার করছে? এবং আমাদের যে $450 বিলিয়ন আমাদের আছে, সেটাও কি আমরা অস্বীকার করব? আমাদের 2024 সালে, একটু বলতে দেন, 2024 সালে যে $450 বিলিয়ন ছিল আর $72 বিলিয়ন ছিল 2006, এই টাকা এই অস্বীকার করব আমরা যে আমাদের টাকা আছে? তার মানে এই টাকা থাকা মানেই কিন্তু গণতন্ত্রের বিকল্প নয়। এবং এই যে টাকা, আপনি টাকা থাকবে, উন্নয়ন করবেন, কিন্তু সেটা কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। এবং আমরা এবং মামুরা যেই সংসদ আমরা দেখে অভ্যস্ত, এর সাথে সময় দেখেছি, পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সময় দেখেছি, এখনকার সংসদ অনেকটা সেই রকম। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, এবং হয়নি বলেই আজকে এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা 77 আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়, এই দেশের পতাকা তারা খাবে এবং আগামী নির্বাচনে তারা 177 হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন চাঁদবাদ। আমরা শাহরিয়ার কবিরকে দিয়ে শেষ করব। বাংলাদেশের কালচার সংস্কৃতি যেটা ভারত থেকে আসেনি, আমাদের গান, আমাদের নাচ, আমাদের সঙ্গীত শিক্ষক থাকলে জামায়াতের সেটার সাথে বিরোধ কোথায়? এবং আপনি সামান্তা শারমিনের একটি পোস্ট নিশ্চয় দেখেছেন যে ছেলেদেরকে একটি সভায় উপরে বসানো এবং মেয়েদেরকে নিচে বসানো, যে সেখানে তিনি বলেছেন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন অফ এনসিপি। এখন এনসিপির তো আসলে নীতি এটি ছিল না, এনসিপিকে জামায়াতের পকেটে ঢুকে গিয়েছে কিনা? আচ্ছা, এনসির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, স্পেশালি সামান্তার বিষয়ে, কারণ এটা করতে গেলে আমাকে আর একটা ছবি দেখাতে হবে। কারণ এটা যারাই করছে, আমি সেদিন বলছি বিএনপি এরকম এই কাজটা আগে করছে, এবং এটা কথাটা আগে বলেনি বোন, ওখানে যারা ছিল তারা কেউ বক্তা না, দর্শক। এখন আপনার মুখে করবে না অন্য মুখে, সেদিন বললাম সামান্তার বিষয়টা কথা না বলে প্রথমটুকুন বলি, প্রথমটাই নিয়ে বলি। আমার সংস্কৃতি, আমার সংস্কৃতি, আমাদের সংস্কৃতি কোনটা? আমাদের সংস্কৃতি হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গ করার যে দাবিটা ছিল। আমার সংস্কৃতি হচ্ছে 12 ভূঁইয়ার সংস্কৃতি, আমার সংস্কৃতি হচ্ছে ঈশা খাঁর সংস্কৃতি, আমার সংস্কৃতি কার স্যার সলিমুল্লাহর সংস্কৃতি, আমার সংস্কৃতি দুদু মিয়ার সংস্কৃতি, আমার সংস্কৃতি শরীয়তুল্লাহ সংস্কৃতি। সেখানে কি নজরুল আগে কথা বলে দিই শেষ করতে দিই না, আপনি এটা বলুন না স্পেসিফিক্যালি। আমি বলতেছি না, আগে বলি রবীন্দ্রনাথ, নজরুল সব থাকবে, আমার জসিমউদ্দিন থাকবে, আমার ফরুক আহমেদ থাকবে, সবাই থাকবে, কিন্তু একজনকে না। এই যে একটু আগে দেখেন আপনারা ওই যে বলেন না আল্লামা ইকবাল, আপনি কি জানেন ভারতের গণসঙ্গীত কার লেখা? আল্লামা ইকবালের। তা আল্লামা ইকবাল কবি হচ্ছে কোনোদিন বাউন্ডারির মধ্যে থাকতে পারে না, কবি হচ্ছে সারা পৃথিবীর। কোরআনের বাংলাও তো গিরিশচন্দ্রই করেছেন। এইটা একটা রং ইনফরমেশন। দেখ, এই বিষয়ে আজকে না বলি কথা, যেটা বলতেছি সেটা হচ্ছে সাংস্কৃতিক টিচার আমার এত লক্ষ কি হবে, প্রতিটা স্কুলে দিতে হবে, ভালো কথা। সরকার যদি ভাবে সেটা দিবে, তার অর্থ সংকুলন আছে, দিবে। তার সাথে আমি দেখতেছি, এই যে একটু আগে আমি কথা শুনলাম না, শেখ হাসিনা প্রচুর টাকা রেখে গেছে, ওই জন্য 5,000 টাকার আমার চেক এক্সিম ব্যাংকে বাউন্স করলো। আমার চেক 10,000 টাকার ইসলামী ব্যাংকে বাউন্স করে। 600 কোটি টাকা ছাপায়া দিতে হয়, প্রথমে 3,500 কোটি টাকা ছাপায়া দিতে হয়। কেন বাবা? হাসিনা তো টাকার বস্তা রেখে গেছে, দিচ্ছ না কার সেখান থেকে? 6টা না আমাকে বলেন, 6টা ব্যাংক, 6টা না আগে একটা বলেন না, 6টা ব্যাংক এত পথে বসে গেল, এই অন্তর্বর্তী সরকারকে টাকা ছাপায়া দিতে হলো। কেন বাবা? হাসিনা তো সব রেখে গেছে, সে এস আলম কিছু নিয়ে যায়নি। হাসিনা কি? হাসিনা হচ্ছে সে ওই যে বললাম শেখ এবং 71 এই ব্যবসা করতে করতে দুটাই পচে গেছে না, এই জন্যই তো পচে গেছে, বলেই তো সে পতিত হয়েছে। সেই জন্যই এখন আমরা সবাই মিলে দাবি করতেছি, চলেন প্রকৃত স্বাধীনতার কথাটাই লিখে। আর ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন না, শোনেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ তিনি কালুরঘাটে যখন প্রথম ভাষণটা দেন, যে স্বাধীনতার ঘোষণা দেন, সেখানে শেখ সাহেবের নামও বলেননি, এবং অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এই ঘোষণাটা দিচ্ছে। না, এই সত্যটা তো বলেন না কেউ। একটু আগে যে কথাটা বললেন যে 72 সালে উনি লিখে গেছে, 26 তারিখে কালুরঘাটে যখন প্রথম সে বক্তব্যটা দিলেন,
সে বক্তব্যটা অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ দিলেন, তো ওখানে তো ছিল না, পরক্ষণে না সে এই গ্রেট লিডার বঙ্গবন্ধু বলছেন। কি বলছে? বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রথম অবৈধ রাষ্ট্রপতি তো শেখ মুজিব, শপথ ছাড়া একটা লোক চলে আসলো এবং এই দেশটাকে ভারতের হাতে তুলে দিল। বললাম তো, ওবানের বিষয় থেকে কেউ কিছু বলে না। তাহলে অভ্যুত্থানে যারা উপদেষ্টা কথা হলেন, বলতে ওগুলা কি? তার হবে না। আমার যেটা কথা, আপনি যেটা লাস্টে কথা বলছে সাংস্কৃতিক টিচারের কথা, আমার কথা যে এই দেশের মানুষ সংস্কৃতি আমার ধারণ বাহক। এর জন্যে এই টিচার দিবেন কি দিবেন না তাতে কোনো সমস্যা নেই, টিচার দিতেই পারে, সরকার যদি সে টাকা সংস্থান করতে পারেন দিবেন, কিন্তু সেটা খালি ওই টাকার। আপনি ইসলামিয়ার ওই মানে ইসলামিয়াত, ভূগোল, জিওগ্রাফি, আমরা বলছি পুরো শিক্ষা ব্যবস্থাটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে যে জায়গায় আজকে নিয়ে গেছে, হ্যাঁ, তাহলে আপনার সিস্টেম চেঞ্জের কথা বলুন। সেটাই তো বলছি। না 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 না, ওটা বলতেছি না, এটা এটা অনেক ধন্যবাদ শাহরিয়ার কবির। থ্যাংক ইউ। শেষ করি আমরা মাহবুব আজিজকে দিয়ে। জি, ছোট্ট করে শুনুন। দেখুন, আমার তো আসলে এখানে যেটা পরিষ্কারভাবে বলবার কথাটা হচ্ছে কি, ধরেন আপনি যখন পিক অ্যান্ড চুজ করবেন বিভিন্ন বিষয়ে, তখন তো আসলে আলোচনাটা আসলে শেষ হয় না। আপনি দেখুন যে আমাদের যে একটা ধারাবাহিক ইতিহাস, সেটা যদি ওই যে 1905-এর পরে যদি লাভ দিয়ে 47-এ চলে আসে, তাহলে তো বিতর্কটা চলে হয়, লাহোর প্রস্তাবের বিষয়টা আর থাকে না। আপনি তারপরে 71-এর মুক্তিযুদ্ধটার যে মূল জায়গাটাকে আমরা অস্বীকার করছি, অস্বীকার করে আমাদের যে বাঙালির যে রেনেসা, আপনি দেখুন 60 দশকের বিকাশ, আমরা সেটাকে অস্বীকার করছি। অস্বীকার করে আমরা বলছি অমুক হিন্দু তমুক হিন্দু, এবং এই দেশের আমরা যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা কি এটা কি সবাই বাপমার সাথে আলাপ আলোচনা করে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি? ইটস এ টেকেন, ইটস এ গিভেন, নট টেকেন। এবং যেটা আপনি গিভেন, সেই জায়গাটিকে নিয়ে আমরা একটা সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছি। এই জায়গাতে অবশ্যই সাম্প্রদায়িক রাজনীতি যারা করবে তারা করবে, কিন্তু যখন সরকারিভাবে সেটা পৃষ্ঠপোষকতা করা হয়, সেটা অন্যায়, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে। এবং এই জায়গার জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যেই সমস্ত খারাপ কাজ, এবং সেই খারাপ কাজ শেখ হাসিনা টাকার বস্তা রেখে গেছে, সেটা যেমন আমরা বলছি না, ঠিক একইভাবে শেখ হাসিনা একা সব কাজ করে নাই। এই দেশের মানুষের যে শ্রম, এই দেশের মানুষের যে ত্যাগ, কাজ, পরিশ্রম, সব কিছু অস্বীকার করে এই সাম্প্রদায়িক শক্তি। এই মানুষের পরিশ্রমের জন্য $450 বিলিয়ন আমাদের এখনো ব্যাংকে আছে, এবং তারা লুটপাট করে বলে ইসলামী ব্যাংক এখন জামাতরা লুটপাট করতে চাচ্ছে। কারণ এই লুটপাট আওয়ামী লীগ যেমন করে, জামাতও করে, অন্যান্য দলও করে। সেই লুটপাটের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এইখানে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং গণতন্ত্র প্রয়োজন।